চুলায় চা বসিয়েছেন তো মাত্র 10 মিনিটেই কোনো প্রকার বেক করা ঝামেলা ছাড়াই অসম্ভব মজাদার এবং নরম তুলতুলে তেলে ভাজা এই কেকটা তৈরি করে নিতে পারেন। তো এই কেকটা বানানো এতটাই সহজ, শুধুমাত্র 1 কাপ ময়দা আর 1টি ডিম দিয়ে খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর এইটা একবার বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই স্নেহজ মম। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। আর এইখানে কিন্তু কোনোভাবেই ফ্রিজের ডিম ইউজ করা যাবে না। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ লবণ। তো এখন এবার আমি একটি হ্যান্ডউইচের সাহায্যে ডিমটা এবার সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। তো এটা এবার আমি একদম ভালো মতো ফেটিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এইখানে আমি সম্পূর্ণ চিনিটাই একবারে দিয়ে দিলাম না, প্রায় অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। আর বাকিটা রেখে দিলাম এই চিনিটা গলে যাওয়ার পরে ইউজ করার জন্য। আর সম্পূর্ণ চিনিটা একবারে দিয়ে নিলে কি হবে, এটা মেল্ট হতে একটু বেশি সময় লাগবে। আর আপনারাও 2 বারে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই কাজটা আরও বেশি ইজি হয়ে যাবে। তবে আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে সুগার পাউডার ইউজ করতে পারেন, তাহলে এই কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো এইটা এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম। আর চিনিটা অলমোস্ট ভালো মতো গলে গিয়েছে। তো এখন বাকি যে এক্সট্রা চিনিটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এইটা এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তো এই কেকটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, এখানে ডিমের ফোম বানিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না, জাস্ট চিনিটা ভালো মতো মেল্ট করে নিলেই হয়ে যায়। তো এইটা এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম। আর এই পর্যায়ে এটা কিন্তু অনেকটাই ক্রিমি টাইপের হয়ে গেছে। আর চিনিটাও একদম সুন্দরভাবে গলে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা একটু ভালো মতো নোটিস করে নেবেন যে চিনিটা ভালো মতো মেল্ট হয়েছে কিনা। তো এখন এইটা এবার একেবারে রেডি। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তবে এইটা আরও বেশি হেলদি বানানোর জন্য আপনারা চাইলে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারেন। তো ডিমের গন্ধ দূর করতে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের এসেন্সও ইউজ করতে পারবেন। তো তেলটা এবার দিয়ে নেওয়ার পর এটা এবার আমি আবারও প্রায় 20 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এইটা কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে দিয়েছি। তবে আপনারা এখানে বেকিং সোডা ইউজ করতে চাইলে 1/4 চা চামচ বেকিং সোডা ইউজ করতে পারবেন। তো এই কেকটা টেস্ট বাড়ানোর জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম 10 টাকা দামের গুঁড়া দুধের একটা প্যাকেট। তবে আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন, তাহলে এই কেকটা আরও বেশি রিচ হবে। তো এখন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ আটা। আর এইটা কিন্তু একবারে দিয়ে নেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর আপনারা এখানে আটা, ময়দা, সুজি যে কোনোটাই ইউজ করতে পারবেন। তো এই কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম এবং স্টিকি টাইপের হবে। আর এইটা বেশি হার্ড হয়ে গেলে কেকটা কিন্তু কোনোভাবেই সফট হবে না, তাই একটু কেয়ারফুলি এই ব্যাটারটা তৈরি করে নেবেন। আর আপনারা চাইলে হাত দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো এইটা এবার আমি হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেন এবার আমি হাত দিয়ে ব্যাটারটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এইটা ঠিক এইরকম নরম আর স্টিকি টাইপের হবে। আর হাতের মধ্যে ঠিক এইরকমভাবে লেগে লেগে আসবে। তো সমস্যা নেই, আমরা যখন এইটা রেস্টে রেখে দেবো এটা কিন্তু একদম ভালো মতো সেট হয়ে যাবে। তো কেকের এই ব্যাটারটা তৈরি করে নিতে আমার কিন্তু 1 কাপ আটা সম্পূর্ণটাই লেগে যায়নি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আটা অবশিষ্ট রয়ে গেছে। তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর।
আর এর মাঝে এর মধ্যে স্টিকি ভাবটা কিন্তু একদমই চলে গেছে। আর এটা কিন্তু কোনোভাবেই হাতের মধ্যে লেগে আসছে না। তো এখন আমি এখান থেকে কিছুটা কেকের ব্যাটার একটি মেজারমেন্ট চামচে উঠিয়ে নিলাম। আর আপনারা ঠিক এইরকম স্পুনে মাপ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবগুলো কেক এক সমান হবে। আর এগুলো তৈরি করে নেওয়ার সময় অবশ্যই হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে এগুলো বানিয়ে নিতে অনেক বেশি ইজি হবে। আর অবশ্যই এগুলো ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে, নইলে এগুলো ফ্রাই করে নেওয়ার সময় ফেটে যাবে। তো সেমভাবে এবার আমি আরও একটি কেক তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এগুলো ছোট বড় লম্বা গোল যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে এবার আমি সবগুলোই কেক সুন্দরভাবে তৈরি করে নিলাম। আর এইখানে আমার মোট 9 পিসের মতো কেক হয়েছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তো এবার আমি চুলায় একটি প্যানে একেবারে লো মিডিয়াম হিটে তেল একদম ভালো মতো গরম করে নিয়েছি। দেন একে একে সবগুলো কেক এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু ভালো মতো নোটিস করবেন, কেকগুলো দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু সেই রকম কোনো বাবলস উঠছে না। আর তেলে ঠিক এইরকম টেম্পারেচারেই কেকগুলো দিয়ে নিতে হবে। আর তেলটা বেশি গরম করে নিলে কি হবে, কেকের উপরে কালার চলে আসবে এবং ভিতর কিন্তু কাঁচাই থেকে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো একে একে তেলের উপরে ভেসে উঠবে। তখন এগুলোকে একটি স্পুনের সাহায্যে নাড়িয়ে দিতে হবে যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। তো এই কেকগুলো বানিয়ে নেওয়া এতটাই সহজ, ঝটপট মেহমানদারিতে অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা আইটেম। আর এইটা আপনারা কেক বা পিঠা যে কোনোটাই বলতে পারেন। আর এইটা আপনারা একবার বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে রুমে স্বাভাবিক তাপমাত্রায় প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চুলায় একেবারে লো মিডিয়াম হিটে রেখে কেকগুলোকে এবার আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না। তো এগুলোর এবার একটা সাইড একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। আর কেকগুলোতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এগুলো সাইজে যে কতটা বড় হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এগুলো দেখে মনে হচ্ছে যে কাপ কেক কোনো একটা মোল্ডে বানানো। তো সবগুলো কেক এবার আমি আবারও সুন্দরভাবে উল্টিয়ে নিলাম। আর এগুলো কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো কেক এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এগুলো উঠিয়ে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আর এগুলো দেখতে যে কতটা ইয়ামি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুলতুলে তেলে ভাজা কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো এই কেকটা যে এবার কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে সেটা এবার আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।